তো নমস্কার বন্ধু, জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তিনি কিন্তু দেশ ও দশের জন্য বারবার সাহসী এবং বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। তিনি জম্মু কাশ্মীর থেকে 370 নম্বর ধারা মুছে দিয়েছেন। তিনি ওয়ান ইন্ডিয়া ওয়ান রেশন, ওয়ান ইন্ডিয়া ওয়ান সাবস্ক্রিপশন এর মতো বলিষ্ঠ পদক্ষেপ কিন্তু নিয়েছেন। তো আজকের এই লাকি 17 তারিখ অর্থাৎ 17ই ডিসেম্বর মোদিজির লাকি নাম্বার। এই লাকি নাম্বারের দিন কিন্তু লোকসভায় পেশ হতে চলেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট। অর্থাৎ সারা দেশ জুড়ে কিন্তু একটাই ভোট হবে, যেখানে কিন্তু বিধানসভা নির্বাচন, যেখানে কিন্তু লোকসভা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকবে। তো দেখো, আদৌ কি এটা পসিবল? তো কিভাবে পসিবল হবে আর কতটাই ফলপ্রসূ হবে, এর সুবিধা কি রয়েছে, এর অসুবিধা কি রয়েছে, এর কি কি চ্যালেঞ্জ রয়েছে, আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকে পেশ হতে চলেছে লোকসভাতে, অর্থাৎ 17ই ডিসেম্বর 2024 সালে। তো এই ঘটনাটা কিন্তু আজকের নয়, এই ঘটনাটা কিন্তু নতুন নয়, কারণ এর আগেও ভারতবর্ষে এক দেশ এক ভোট হয়েছে। তো কখন হয়েছে আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। তো দেখো, আমাদের সংবিধান সংশোধন হচ্ছে 129 নাম্বার সংবিধান সংশোধন, খুব ইম্পর্টেন্ট যে এটা কিন্তু আপকামিং এক্সামের জন্য। তো যতগুলো এক্সাম রয়েছে আপকামিং, সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, এখানে আমরা আলোচনা করব। তো প্রথম দেখো, এই যে এক দেশ এক ভোট, এটা কে মানে কে করেছিল? এখানে দেখো কার তত্ত্বাবধানে আজকের এই নীতি গৃহীত হতে চলেছে। তিনি কিন্তু ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। তো তার তৎপরতাই কিন্তু আজকের এই যে নীতি সেটা কিন্তু পেশ হবে। তো দেখো, এখানে আলোচনা করতে গেলে একটু ব্যাকগ্রাউন্ডে আমরা চলে যাই। দেখো, এক দেশ এক ভোট, এটা কিন্তু শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের প্রাক্কালে। এই নীতিটাকেই কিন্তু মানে তৎপর করতে চলেছিল কেন্দ্রের সরকার। তাহলে নীতি কার্যকর কিভাবে হবে, কোন পথে সঠিক দিশা মিলতে পারে, তা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরে ফেলেছেন কেন্দ্র সরকার। ইতিমধ্যেই দিশা খুঁজে পেতে একটা কমিটিও গঠন করেছে নরেন্দ্র মোদী সরকার। এই কমিটিটাই হচ্ছে রামনাথ কোবিন্দ কমিটি। তবে দেখো, বিরোধীদের অভিযোগ দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ ফেডারেল সিস্টেম, সেটা কিন্তু ভেঙে দেওয়ার একটা সুপরিকল্পিত ছক কিন্তু এই এক দেশ এক ভোট নীতি। কিন্তু দেখো ভাই, এই এক দেশ এক ভোট নীতি, এই নীতি যে যখন প্রণয়ন হবে, তার লাভ এবং ক্ষতি বা কি হতে পারে, আপাতত এইসব প্রশ্নই উঠেছে কিন্তু দেশবাসীর মনে। এক দেশ এক ভোট বলতে বোঝায় সারা দেশ জুড়ে কিন্তু একযোগে নির্বাচন, অর্থাৎ সারা ভারত জুড়ে লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে। তো বর্তমানে দেশের নির্বাচন সাধারণ নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় কিন্তু আলাদা আলাদা। যেমন 2026 সালে আমরা দেখব যে 2026 সালে আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মতো রাজ্যে কিন্তু নির্বাচন রয়েছে, যেখানে কিন্তু 2024 এর আগে অর্থাৎ ডিসেম্বরেই 2024 ডিসেম্বরে নির্বাচন হয়ে গেল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড রাজ্যে। তো দেখো, আলাদা আলাদা রাজ্যে কিন্তু আলাদা আলাদা টাইমে বিধানসভা নির্বাচন হয়। তাহলে কিভাবে এই নীতিটা সম্ভব? এটা কি আজকের একটা পলিসি? তাহলে এক দেশ এক ভোট নীতিতে সেই হিসাব তো বদলে যাবে। তো দেখো, এই যে নীতিটা, এই নীতিটা শুরু হয়েছিল আজকে নয়। এই নীতিটা শুরু করেছিলেন দেখো নরেন্দ্র মোদী সরকার, তৎকালীন যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত ধরে 2 সেপ্টেম্বর 2023 সালে একটা কমিটি গঠন করা হয়েছিল। এবং এই কমিটি 2024 সালের
14ই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের রিপোর্ট পেশ করে। তো দেখো, বহু বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলের লোকজনের সঙ্গে 191 দিনের প্রচেষ্টায় 18,626টি পাতার একটা প্রতিবেদন পেশ করা হয়। তো দেখো, এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো হতে পারে, তো এই কমিটির যিনি মূল ছিলেন তার নাম ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কমিটিটা শুরু হয়েছিল 2 সেপ্টেম্বর 2023 সালে এবং রিপোর্ট পেশ করে 14ই মার্চ, অর্থাৎ টোটাল 191 দিনের একটা প্রচেষ্টা। টোটাল পাতার সংখ্যা হচ্ছে 18,626টি। তো দেখো, এখানে বলা হয়েছে যে এই কমিটি যে সুপারিশ করা হয়েছিল তাতে বলা হয়েছিল, অর্থাৎ 2026 সালে, 2027 সালে, 28 সালে যেসব রাজ্যের বিধানসভা নির্বাচন হবে সেই সব রাজ্যের বিধানসভা নির্বাচন কিন্তু 2029 পর্যন্ত বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন, মানে এখানে দিয়েছে, এবং সেটাই কিন্তু আজকের এই লোকসভা অর্থাৎ শীতকালীন অধিবেশনে আলোচনা হবে যে এটা বাড়ানো যায় কি না। কারণ এই 18,626টি পাতার মধ্যে সমস্ত কিছুই কিন্তু বর্ণনা করা রয়েছে। তো দেখো, এখানে অর্থাৎ তোমরা ধরে নাও 2029 সালে যে লোকসভা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের হাত ধরেই কিন্তু ভারতবর্ষে এক দেশ এক ভোট যে নীতি সেটা কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। আগামী লোকসভা নির্বাচনের সঙ্গে তাদেরও নির্বাচন করা যেতে পারে, এইরকম একটা পরিকল্পনা কিন্তু এই 18,626টি পাতার যে নিয়ম, এই নিয়মের মধ্যে রয়েছে। তো দেখো, এখানে যখন আলোচনা করেছিলেন রামনাথ কোবিন্দ এর কমিটি এবং তার লোকজন, তারা কিন্তু 32টি রাজনৈতিক দলের সমর্থন পেয়েছিলেন এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি এক দেশ এক নির্বাচন ইস্যুতে 62টি দলের সাথে যোগাযোগ করেছিল, অর্থাৎ 62টি রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছিল, তার মধ্যে 32টি রাজনৈতিক দলের সমর্থন পেয়েছেন। তো দেখো, এখানে 47টি রাজনৈতিক দলের মধ্যে 32টি এই ধারণাটাকে সমর্থন করেছে এবং 15টি দল সরাসরি বিরোধিতা করেছে, যেখানে 15টি দল কিন্তু এই বিলে বা এই নীতিতে কোনো সাড়াই দেয়নি। তাহলে এখানে মনে রাখবে 32টি রাজনৈতিক দল কিন্তু একে সমর্থন করেছে। তো দেখো, এখানে বলা হয়েছে যে কিভাবে নির্বাচন হবে, অর্থাৎ 2029 সালে যে এক দেশ এক ভোট চলবে, তো এখানে কিভাবে নির্বাচন হবে। তো এখানে বলা হয়েছে যে 2 দফাতে নির্বাচন হবে, ঠিক আছে। 2 দফাতে নির্বাচন কেমন হবে, আমাদের কিন্তু যেহেতু লোকসভা এবং রাজ্যসভা, এখানে যে লোকসভা এবং বিধানসভা এর নির্বাচন কিন্তু প্রথম দফাতে হবে এবং দ্বিতীয় দফা অর্থাৎ লোকসভা এবং বিধানসভা নির্বাচনের 100 দিনের মধ্যে কিন্তু স্থানীয় সংস্থা নির্বাচন হতে পারে, অর্থাৎ স্থানীয় সংস্থা বলতে পঞ্চায়েত এবং পুরসভা, এদের নির্বাচন কিন্তু 100 দিনের মধ্যে হবে। অর্থাৎ প্রথম চরণে হবে লোকসভা এবং রাজ্যসভা বিধানসভা নির্বাচন, তার 100 দিনের মধ্যে হবে কিন্তু পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন। তো দেখো, এখানে এই যে কমিটি, এই কমিটি যেটা বলেছে, দেখো এখানে কিন্তু এই কমিটি বলেছে যে the report also gives suggestions regarding the situations of hung assembly and no confidence motion, ঠিক আছে। তো দেখো, এখানে কোনো রাজ্য যদি তার ক্ষমতা চালাতে না পারে সেখানে হাং অ্যাসেম্বলি হতে পারে, অথবা নো কনফিডেন্স মোশন, এখানে কিন্তু অনাস্থা প্রস্তাব সম্পর্কে বলা হয়েছে। এই সম্প্রতি যেমন রাজ্যসভাতে কি নাম, যিনি কিন্তু উপরাষ্ট্রপতি অর্থাৎ ক্ষমতা বলে যিনি স্পিকার, তার বিরুদ্ধে কিন্তু অনাস্থা প্রস্তাবের গল্প বলা হয়েছে। তো সেই রকম নো কনফিডেন্স মোশনস এর গল্প বলা হয়েছে। এরপর দেখো ঘটনাটা সূত্রপাত, দেখো 1983 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে বলা হয়েছিল যে সিমিলটেনিয়াসলি ইলেকশন যেন আবার ফিরে আসে, অর্থাৎ ব্যাক টু ব্যাক ইলেকশন।
দেখো এখানে বলছে যে 5 বছরে কিন্তু একটাই নির্বাচন হবে। তার সুবিধা কি হবে? তার অসুবিধা কি হবে? আমরা কিন্তু সেটা ভিডিওর একেবারে শেষ মানে যে পরবর্তী পর্যায়ে আলোচনা করব। তো দেখো 1983 সালে মানে যে ব্রিং ব্যাক সিমিলটেনিয়াস ইলেকশন সম্পর্কে বলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ল কমিশন অফ ইন্ডিয়া 1999 সালে মানে যে আবার বলেছে যেন ইলেকশন এই সিমুলটেনিয়াস ইলেকশন আবার ফিরে আসে। ঠিক আছে? শুধু তাই নয়, নীতি আয়োগ 2016 সালে নীতি আয়োগ কিন্তু 2014 সালে যে প্ল্যানিং কমিশন ছিল এতদিন, সেই প্ল্যানিং কমিশনকে ভেঙে 2016 সালে নীতি আয়োগ মানে হচ্ছে গঠিত হয়েছিল এবং এখানে তারা কিন্তু অলরেডি মানে যে সিমিলটেনিয়াস ইলেকশনের ক্ষেত্রে একটা পেপার অলরেডি তারা কিন্তু তৈরি করে ফেলেছে। তো যাই হোক দেখো এখানে তো শুধুমাত্র যে ভারতবর্ষেই যে এরকম হবে তা নয়, তাহলে এক দেশ এক ভোট কোথায় কোথায় রয়েছে? দক্ষিণ আফ্রিকাতে রয়েছে, সুইডেনে রয়েছে, শুধু এগুলোতেই নয়, ভারতবর্ষও কিন্তু এক দেশ এক নির্বাচন ছিল। কখন ছিল? দেখো 1951-52 সালের নির্বাচন, 1957 সালের নির্বাচন, 1962 সালের নির্বাচন, 1967 সালের নির্বাচন কিন্তু এক দেশ এক ভোট হয়েছিল। তারপর বিভিন্ন কারণে অর্থাৎ সংবিধানের যে 356 নম্বর ধারায় যেখানে রাষ্ট্রপতি শাসনের গল্প বলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্যে অচলাবস্থা হয়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু নির্বাচন পিছিয়ে গেছে। যার কারণে এই যে বাঁধা ধরা যে নীতি বা নিয়ম ছিল সেটা কিন্তু আর একসাথে চালু হয়নি। সেই একটা কোশ্চেন থাকে না? অঙ্কের পরীক্ষায় দেখবে যে একটা ঘড়ির কাঁটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড পর, পর মানে যে বাজলো তারপর আবার মানে যে একসঙ্গে কখন বাজবে। এরকম থাকে তো? কোশ্চেন ঠিক সিমিলারলি একই রকম ভাবে বলা যাচ্ছে। তো দক্ষিণ আফ্রিকাতে জাতীয় এবং প্রাদেশিক আইনসভার নির্বাচন একই সাথে 5 বছরের জন্য এবং পৌরসভা নির্বাচন 2 বছর ধরে অনুষ্ঠিত হয়। সুইডেনে দেখবে সুইডেনের কিন্তু আলাদা মানে হচ্ছে সুইডেনে প্রতি 4 বছর অন্তর, অন্তর সেপ্টেম্বর মাসের ২য় রবিবারে কিন্তু সব জন্যেই মানে এখানে জাতীয় আইনসভা, প্রাদেশিক আইন পরিষদ এবং স্থানীয় অর্থাৎ মিউনিসিপাল অ্যাসেম্বলির জন্য কিন্তু আ প্রতি 4 বছর অন্তর, অন্তর সেপ্টেম্বর মাসের ২য় রবিবার কিন্তু অনুষ্ঠিত হয়। যেহেতু দেখো এইখানে যে তুমি যদি সুইডেনের লোক সংখ্যা দেখো, সুইডেনের লোক সংখ্যা হচ্ছে ১,৪,০০,০০০। সেখানে আমাদের দিল্লির জনসংখ্যা হচ্ছে ২ কোটি। ভারতবর্ষের জনসংখ্যা হচ্ছে ১৪০ কোটি প্লাস। তাহলে সেখানে কোয়াইট ইম্পসিবল ব্যাপারটা, সুইডেনের মতো দেশ আলাদা গল্প। তো দেখো এখানে হচ্ছে চেষ্টা করলে তো সবকিছুই হবে। তো যাই হোক, তো দেখো এখানে হচ্ছে এমার্জেন্সি আমাদের এমার্জেন্সি পাওয়ার বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে হয়েছে অর্থাৎ ৩৫৬ নম্বর ধারা, ৩৫২ নম্বর ধারা বা ৩৬০ নম্বর ধারা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে অচলাবস্থার সৃষ্টি করেছে। দেখো এখানে হচ্ছে ১৯৬৮-৬৯ থেকে আসামে, ১৯৬৭-৬৮ হরিয়ানাতে, ১৯৬৪-৬৭ কেরালাতে, ১৯৬৮-৬৯ পাঞ্জাবে, ১৯৬৮ থেকে ৭০ ইউপিতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং যার কারণে সেখানকার যে বিধান মানে যে সভা, সেই বিধানসভা কিন্তু ভেঙে গেছে। তাহলে সুতরাং আমাদের যে ৫১, ঠিক আছে? ১৯৫১-৫২ বা এখানে হচ্ছে ৫৭ বা এখানে হচ্ছে ৬২ বা এখানে হচ্ছে ৬৭। অর্থাৎ এতগুলো যে নির্বাচন পরপর অর্থাৎ বিধানসভা এবং লোকসভা একই সময় হয়েছিল কিন্তু ১৯৬৭ সালের পর থেকে এইসব রাজ্যগুলোতে কিন্তু সেই নিয়মটা ফলো হয়নি। যার পরিপ্রেক্ষিতে বিধানসভা এবং লোকসভা সময়কাল কিন্তু বিভিন্ন সময় পিছিয়ে গেছে। ঠিক আছে? তো দেখো এখানে যে এক দেশ এক ভোট নীতির সমর্থনে ভোট পণ্ডিতদের একাংশ বলেন যে আলাদা আলাদা নির্বাচনের কারণে রাজনৈতিক দলগুলি এবং নির্বাচনের মানে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয় সেটা কিন্তু হবে না। তো সত্যি একটা বাস্তব অর্থাৎ নির্বাচন তুমি একটা ধরে নাও যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তুমি ভাবতে পারবে না খরচ হয়েছিল ৬০,০০০ কোটি টাকা। এটা কিন্তু সঠিক তথ্য তুমি নাও বলতে পারো কারণ নির্বাচনে কিন্তু কোনো ইউসি সাবমিট করা হয় না অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু সাবমিট করা হয় না। তো এই ৬০,০০০ কোটি টাকা কার টাকা? এই টাকা তো আমাদের জনগণের, সাধারণ মানুষ, আমার তোমার করের টাকা। তো এই টাকা নির্বাচনের জন্য কিন্তু খরচ হয়। যেখানে একজন বেকার ছাত্রছাত্রী চাকরি পায় না, চাকরির জন্য হাহাকার করে, তো তার পরিপ্রেক্ষিতে নির্বাচনের জন্য এত কিসের খরচ? তো এই খরচ কমানোর জন্যই কিন্তু আজকের এক দেশ এক ভোট অবশ্যই দরকার।
আলাদা আলাদা বিধানসভা নির্বাচনের জন্য আলাদা আলাদা খরচ হয়। তো দেখো বিধানসভা এবং লোকসভা নির্বাচন কে করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টাকা খরচ করে কাদের জন্য? এইরকম চোর জোচ্চোর নেতাদের সংসদে বিধানসভায় পাঠানোর জন্য। তো দেখো আমরা এর চরম বিরোধিতা করছি। এই যে একজন সচেতন নাগরিক হিসাবে আমিও চাই সারা দেশ জুড়ে যেন একটাই ভোট হয়। তোমার মতামত তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তুমি কি চাও, এক দেশ এক ভোট হয় কিনা। তো দেখো এখানেতে তাহলে এখানে বলা যাচ্ছে যদি এক দেশ এক ভোট আমাদের দেশে চালু হয় তাহলে কিন্তু আমাদের খরচ অনেকটাই কমে যাবে, এটা সুবিধা বলতে পারো। দেখো এক দেশ এক ভোট নীতির সমর্থনের যুক্তি, ঠিক আছে? তাহলে দেখো এই নীতি দেশের প্রশাসনিক দক্ষতা কিন্তু বাড়াবে, ঠিক আছে? তো দেখো এখানে যে আলাদা আলাদা ভোটের সময় সরকারি কর্মী মানে যে কর্মীদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়, ফলে কি হচ্ছে প্রশাসনিক কাজ বিঘ্নিত হয়। কারণ ধরো এপ্রিল মাসে একটা নির্বাচন হলো, ডিসেম্বর মাসে একটা নির্বাচন হলো, দীর্ঘ 2 মাস 3 মাস ধরে কিন্তু ব্লক বা জেলার কর্মীদের তার পিছনে ছুটতে হয়। তো দেখো তার জন্য কিন্তু জনগণ পরিষেবা পায় না। তাহলে সুতরাং এটা একটা কমবে। তাহলে জনসাধারণকে যে সমস্যার মুখে পড়তে হয় সেটা আর হবে না। কিন্তু দেশে একসঙ্গে বিধানসভা এবং লোকসভা ভোট একসঙ্গে সেরে ফেলা গেলে সেই সমস্যা কিন্তু সুরাহা হবে। অর্থাৎ তুমি ব্লক স্তরে বা জেলা স্তরে কোনো কাজ করতে যাবে, কর্মীর অভাবে তোমার কিন্তু কাজটা হবে না, কারণ দে আর বিজি ইন ইলেকশন। তাহলে সুতরাং একবার যদি অর্থাৎ 5 বছরে একবার নির্বাচন হয়ে যায় তাহলে কিন্তু তোমার আর এই সমস্যাটা বিঘ্নিত হবে না। ওকে, তাহলে এটা একটা সুবিধা কিন্তু। আর আরেকটা গল্প হচ্ছে দেখো আমাদের কি যে এমসিসি, এমসিসি মানে যে এই যে রুলটা অর্থাৎ যে কন্ডাক্ট অর্থাৎ মোরাল কন্ডাক্ট। তো দেখো এই ব্যাপারটা কি হচ্ছে যদি আমাদের হয়ে যায় অর্থাৎ 5 বছরে একবার নির্বাচন হয় তাহলে কিন্তু এমসিসি এটা কিন্তু একবারেই জেনারেট হবে। অর্থাৎ এখানে কিন্তু যে রুল অফ কন্ডাক্ট জারি হয় তাহলে সেটা কিন্তু 5 বছরে একবারেই আসবে। তাহলে যে ভোটের আচরণ বিধি অর্থাৎ ভোট ডিক্লেয়ার 3 থেকে 4 মাস আগে ভোটের আচরণ বিধি ডিক্লেয়ার হয়ে যায়, অর্থাৎ সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম কিন্তু থমকে যায়, ঠিক আছে? তাহলে দেখো সেই সময় জনকল্যাণ মূলক যত প্রকল্প রয়েছে সব বন্ধ হয়ে যায়। নতুন নীতি চালু হলে সেটা জনগণ সুবিধা পায় না। কেন কি? মোড অফ মানে যে ইলেকশন যে কন্ডাক্ট রয়েছে সেটা অলরেডি জারি হয়ে গেছে। সুতরাং এখানে সরকার পক্ষের সমস্ত উন্নয়নমূলক কাজ থমকে যাবে। জনগণ তাদের সাধারণ অধিকার থেকে বঞ্চিত হবে, যেহেতু ইলেকশনের রুল অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে, আচরণ বিধি জারি হয়ে গেছে। আমি এই ব্যবস্থার চরম বিরোধিতা করি। আমিও চাই একজন দেশের সচেতন নাগরিক হয়ে যে আমাদের দেশে এক দেশ এক ভোট সত্বর চালু হোক। অর্থাৎ 2029 সালের যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু আবার চালু হচ্ছে এক দেশ এক ভোট, অর্থাৎ 5 বছরে একটাই ভোট হবে, যেখানে বিধানসভা এবং লোকসভার মানে যে প্রার্থীদের কি করা হবে, আমরা কিন্তু সংসদে আমরা কিন্তু বিধানসভাতে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের পাঠাতে পারবো। ওকে, তো দেখো এখানে বলা হয়েছিল যে 2015 সালের আইডিএফসি ইনস্টিটিউটের এক সমীক্ষাতে দেখা গিয়েছে যে একযোগে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সংশ্লিষ্ট রাজ্যের যারা ভোটার রয়েছে তাদের বিধানসভা এবং লোকসভায় বিজয়ী দল বা জোটকে বেছে নেওয়ার সম্ভাবনা থাকবে 77%। তো দেখো এখানে যে এক দেশ এক ভোট নীতি প্রণয়ন মানে যদি চালু করা হয়, প্রণয়ন করা হলে তা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী হবে বলে রাজনৈতিক যারা রাজনীতির করে রাজনীতিকে ব্যবসা করে যারা দীর্ঘদিন ধরে চলছে তারা কিন্তু বলছে যে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাহলে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মানে যে একটা পরিপন্থী বলে মনে হবে, যে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ আমাদের যে ফেডারেল সিস্টেমস রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আসলে ব্যাপারটা তা নয়। এখানে যখন যদি এক দেশ এক মানে যে নির্বাচন অনুষ্ঠিত হয়
তাহলে কিন্তু যারা আঞ্চলিক দল রয়েছে তারা কিন্তু শাসক দল অর্থাৎ যারা মানে হচ্ছে সেন্ট্রালে ক্ষমতা দখল করছে তাদেরকে পেরে উঠতে পারবে না, তাদের যে রাজনৈতিক ইস্যু কম হয়ে যাবে। অর্থাৎ 5 বছরে যদি একবার নির্বাচন হয় তাহলে তাদের রাজনৈতিক ইস্যু কম হয়ে যাবে। তারা অর্থাৎ তুমি একটা ভেবে নাও যে এখানে কিন্তু রাজনৈতিক দলগুলি দেশ ও দশের জন্য কোনো কিছুই ভাবে না, যে তোমার কি উন্নতি হবে এরা চায় না, এরা চায় নিজেদের ফায়দা লুটতে। 1967 সাল পর্যন্ত লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার নির্বাচন কিন্তু একসাথে হতো। আমি বারবার বলছি। তাহলে 1968 থেকে 69 বেশ কয়েকটি রাজ্যের সরকার এবং 1970 সালে কেন্দ্রের সরকার ভেঙে গেলে কি হলো, পরিস্থিতিটা বদলে গেল। তখন ধীরে ধীরে সাধারণ নির্বাচন এবং বিধানসভা নির্বাচন কিন্তু আলাদা আলাদা হতে লাগলো এবং আজ থেকে কিন্তু এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। এবার দেখো সেটা আলাদা গল্প, সেখানে কিন্তু বিরোধিতা তো আসবেই। তো দেখো এখানে এটা তো পাস হতে গেলে তাহলে লোকসভায় বিল পাস হবে, তো সেটা আইনি পরিণত হলে গেলে রাষ্ট্রপতির সিগনেচার দরকার এবং মাঝপথে কিন্তু অনেক সমস্যা রয়েছে, আমরা সেটা আলোচনা করছি। তো দেখো 1983 সালে লোকসভা এবং বিধানসভা নির্বাচন আবার একসঙ্গে সেরে ফেলার প্রস্তাব দিয়েছিল তৎকালীন নির্বাচন সরকার, কিন্তু তখনকার দিনে কেন্দ্রীয় সরকার এই নীতির বিরোধিতা তীব্রভাবে করেছিলেন। একটু আগেই বললাম যে কারা কারা এই ব্যাপারে চাপ দিয়েছিল। 1999 সালে আবার আইন কমিশনের রিপোর্ট ও ল কমিশন অফ ইন্ডিয়া তারাও কিন্তু এটা বলেছিল যে তারা সিমিলটেনিয়াসলি ইলেকশন করার প্রস্তাব দিয়েছিল। নীতি আয়োগও 2016 সালে এই গল্প বলা হয়েছে। তাহলে ঘটনাটা আজ থেকে শুরু হয়নি যে এক দেশ এক ভোট, এক দেশ এক নির্বাচন, আজ থেকে কিন্তু ব্যাপারটা শুরু হয়নি, এটা বহুদিন আগের থেকেই চলছে। আজকেই 17 ডিসেম্বর তার কিন্তু সেটেলমেন্ট হতে চলেছে। তো দেখো এখানে এক দেশ এক ভোট তাহলে হচ্ছে সংসদে অর্থাৎ যথেষ্ট মানে হচ্ছে সংখ্যা গরিষ্ঠতার সাথে পাস হয়ে গেল, তো কি হবে, কিভাবে এই যে বিল, এই বিল পাস হবে। তো দেখো এখানে যে এই যে বিল পাস হতে গেলে কি করতে হবে, যে সংসদে যে 545টি সিট রয়েছে তার 50% মেজরিটিতে পাস হতে হবে। তো যেখানে মানে হচ্ছে তো আজকের যে শাসক দল রয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার, তাদের কিন্তু 545টা সিটের মধ্যে 292টা সিট রয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে 50% মেজরিটি নিয়ে পাস হতে হবে এবং উপস্থিত যে সদস্য সংখ্যা আছে অর্থাৎ আজকে যে 17ই ডিসেম্বর যতগুলো সদস্য অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট থাকবে তার কিন্তু 2-3% মেজরিটির ওপর ভিত্তি করে সংসদে পাস হয়ে গেল, রাজ্যসভায় পাস হয়ে গেল। তারপরে সেই বিলটাকে মানে হচ্ছে আমাদের যে বিভিন্ন রাজ্যের বিধানসভা রয়েছে সেখানে কিন্তু আমাদের টোটাল সারা দেশ জুড়ে বিধানসভা রয়েছে 28টি এবং এই 28টি রাজ্যের মধ্যে 14+1 অর্থাৎ 15টি রাজ্যের বিধানসভাতে কিন্তু পাস হতে হবে। তাহলেই যদি 15টি রাজ্যের বিধানসভাতে পাস হয়ে যায় তাহলেই কিন্তু এই যে বিল অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে নীতি সেটা কিন্তু আইনে পরিণত হবে। তারপরে রাষ্ট্রপতির সিগনেচার হবে অর্থাৎ সই হবে, তারপরেই কিন্তু সেটা আইনে পরিণত হবে। অর্থাৎ সংবিধানের 368 নাম্বার ধারাতে বলা রয়েছে যে লোকসভার মোট সদস্যের 50% এবং উপস্থিত সদস্যের 2-3% মেজরিটির ভিত্তিতে এবং অর্ধেকের বেশি রাজ্যের বিধানসভাতে যদি পাস হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি সই করলেই যে আইন মানে যে বিল সেটা কিন্তু আইনে পরিণত হবে, অর্থাৎ খসড়া অলরেডি রচিত হয়ে গেছে। তো দেখো এখানে ওয়ান কান্ট্রি বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে যে পাস হতে গেলে কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তৎকালীন মানে যে মানে আজকের এই সরকারকে। তো দেখো এখানে যে রামনাথ কোবিন্দ তার রিপোর্টে অর্থাৎ 191 দিনের যে পরিশ্রম যেখানে 18,626টি পাতা রয়েছে সেখানে কিন্তু অলরেডি এগুলা পুরো মেনশন করা রয়েছে। অর্থাৎ আজকের দিনে অর্থাৎ এখানে তোমরা টিভির ওপর মানে চোখ রাখতে পারো বা আমার জিএস গুরু পুরুলিয়া ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রাখবে, অবশ্যই আপডেট পেয়ে যাবে। তো দেখো এখানে কি হলো না হলো, এখানে বলতে গেলে দেখো এখানে দেখো যখন
বিলটা পাস হবে তখন তো অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে। এবং দেখো প্রতিটা জিনিসের সুবিধা তো অসুবিধা রয়েছে, তাহলে কিছু ভালো জিনিস হতে গেলে তো কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। তো এখানে রাজনৈতিক নেতাদের স্বার্থ চরিতার্থ হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে বিরোধিতা করছে। এবং আমাদের দেশের নিয়মেই হচ্ছে তুমি যতই ভালো কাজ করো না কেন তোমার বিরোধিতা আসবেই। শুধু রাজনৈতিক ক্ষেত্র নয়, ব্যক্তি মানুষও আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করি। তো দেখো এখানে ফার্স্ট যে চ্যালেঞ্জটা আসবে, এখানে যদি বলছে কেন্দ্রের সরকার 5 বছর ক্ষমতায় মানে হচ্ছে মানে টেনিওর যে 5 ইয়ার্স টেনিওর আমাদের রয়েছে, যে 5 বছর ক্ষমতা, তার আগে যদি ভেঙে পড়ে যায় তখন কি হবে, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। অথবা রাজ্য সরকার যদি 5 বছরের আগেই ভেঙে পড়ে যায়, মানে আমরা বলেছি যে 2029 সাল থেকে এক দেশ এক ভোট চালু হবে। তো এখানে এই 29 সাল থেকে 34 সাল পর্যন্ত সেটা চলবে, ঠিক আছে। তো এই 34 সালের মধ্যে 32 সালে যদি কোনো একটা রাজ্য ভেঙে পড়ে তার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তখন কি হবে, ধরো সেন্ট্রাল যদি তার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তখন কি হবে। তাহলে এটা কিন্তু একটা ভাবার বিষয়। আর ইন্ডিয়ার যে ডেমোক্রেসি রয়েছে, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, ডেমো মানে হচ্ছে লোক, আর ক্রেসি মানে যে শাসন করে, অর্থাৎ লোক শাসন করে। অর্থাৎ আমাদের দেশের যারা জনপ্রতিনিধি রয়েছে, যারা আমাদের দেশ ও দেশের মঙ্গল কামনার কথা ভাবে, তো সেই সব লোকগুলোকে তো আমরাই সংসদে পাঠিয়েছি। তো দেখো এখানে যে ইন্ডিয়ার যে ডেমোক্রেসি রয়েছে সেটা হচ্ছে প্রসিডিউরাল ডেমোক্রেসি। তাহলে প্রসিডিউরাল ডেমোক্রেসি মানে হচ্ছে যেখানে, যেমন ধরো এখানে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নিয়মিত নির্বাচন, যা একটা নির্বাচনে কি হচ্ছে বৈধ সরকার তৈরি করবে। আর আরেকটা হচ্ছে সাবস্টেন্টিভ, আরেকটা যে রয়েছে ডেমোক্রেসি, অর্থাৎ আমাদের ডেমোক্রেসি একটা ব্রড কনসেপ্ট, সেখানে আমরা দুটো ডেমন্স মানে যে সাবস্টেন্টিভ সাবস্টেন্টিভ ডেমোক্রেসি আর প্রসিডিউরাল ডেমোক্রেসি। ইন্ডিয়ার ডেমোক্রেসি এটা হচ্ছে প্রসিডিউরাল ডেমোক্রেসি। তো দেখো এখানে 2014 সালে মানে হচ্ছে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই তিনি কিন্তু দেশ ও দশের জন্য কি করেছে, বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। তো দেখো এখানে হচ্ছে আমাদের যে 129 নাম্বার সংবিধান সংশোধন হতে চলেছে, তো সেখানে আমাদের 368 নাম্বার ধারায় সংবিধান মানে সংশোধনের কথা বলা হয়েছে। তো দেখো এখানে এক দেশ এক ভোট যদি আমাদের দেশে চালু হতে চায়, তাহলে কিন্তু সংবিধানের বেশ কয়েকটা জায়গা, বেশ কয়েকটি অনুচ্ছেদকে কিন্তু বদলাতে হবে। কোন কোন জায়গাগুলো বদলাতে হবে, দেখো এখানে আমাদের বলেছে যে 83 নাম্বার ধারা বদলাতে হবে, যেখানে কি বলা হয়েছে যে সংসদের 2 কক্ষের মেয়াদের কথা বলা হয়েছে, সংসদের 2 কক্ষের মেয়াদ। এখানে দেখো মেয়াদটা বলেছিলাম না যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের নির্বাচন হয়, তো তার পরিপ্রেক্ষিতে এখানে সংসদের 2 কক্ষের মেয়াদের গল্প বলা হয়েছে। 85 নাম্বার ধারাতে বলা হয়েছে যে লোকসভা ভেঙে দেওয়ার নিয়ম নথিবদ্ধ রয়েছে, অর্থাৎ লোকসভা যে 5 বছরের আগে ভেঙে দেওয়া যায় কিনা এই সম্পর্কে একটা নিয়ম রয়েছে। 172 নাম্বার ধারাতে বলা হয়েছে যে রাজ্যের বিধানসভাগুলির মেয়াদের গল্প বলা হয়েছে, তাহলে এগুলো সংশোধন করতে হবে। 174 নাম্বার ধারাতে বিধানসভা মানে হচ্ছে সময়ের আগে ভেঙে দেওয়ার গল্প বলা হয়েছে। এবং 356 নম্বর ধারায় যে রাষ্ট্রপতি শাসনের গল্প বলা হয়েছে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। অর্থাৎ আমাদের 83, 85, 72, 172, 174 এবং 356 নম্বর এই 5টি ধারা কিন্তু সংশোধন করতে হবে। তো দেখো এখানে যে এই 5টা ধারা সংশোধন করতে হবে, অর্থাৎ সংসদের কোনো ধারা চেঞ্জ করতে গেলে কিন্তু রাজ্যের বিধানসভায় পাঠাতে হয় না। তো দেখো এই 5টা ধারা কিন্তু ইজিলি সমাধান করা যাবে। তো সেখানে সবচেয়ে টাফ বিষয় হচ্ছে আমাদের 15+ যে রাজ্য রয়েছে তাদের বিধানসভাগুলিতে পাস হতে হবে। তো এখানে বলা হয়েছে যে কেন্দ্রের যেন 15টি বিধানসভায় অন্তত, অর্থাৎ 28টি বিধানসভার মধ্যে 15টি বিধানসভায় অন্তত তাদের যে বিল, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটি যেন পাস হয়। তো যাই হোক, আজকের যে আলোচনা এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্পর্কে আমি তোমাদের সাথে বিস্তর আলোচনা করলাম। তো দেখো এখানে যে কিছু ভালো হতে গেলে কিছু তো খারাপ হবেই, তো যার পরিপ্রেক্ষিতে আমাদের উচিত একজন সচেতন নাগরিক হিসাবে যে আমাদের দেশে যেন এক দেশ এক ভোট অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন
খুব তাড়াতাড়ি কার্যকর হয় এবং এটা কিন্তু 2029 সাল থেকেই যেন আমাদের দেশে কার্যকর হয়। তাহলে আমাদের দেশের যে জনগণের করের টাকা সেটা বেঁচে যাবে। আমাদের দেশ ও জনগণের যে আর্থিক সংকট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে যে লাঘব হবে এবং আমাদের দেশ কিন্তু ইকোনমিক দিক থেকে অনেক বেশি ত্বরান্বিত করবে এবং একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমাদের লক্ষ্য রাখা উচিত এবং নরেন্দ্র মোদী সরকারের এই যে প্রচেষ্টা রয়েছে এই প্রচেষ্টাকে আমাদের কিন্তু অবশ্যই সাপোর্ট করা উচিত। তাহলে চলো দেখা যাক আজকের যে মানে যে লোকসভার মানে যে আলোচনা রয়েছে সেই আলোচনাতে কি হচ্ছে। তারপরে আলোচনার শেষেই কিন্তু আমরা তোমাদের জন্য সেই ধামাকাদার ভিডিওটি নিয়ে আসব। তো পরের দিনের ভিডিও দেখার জন্য মানে যে অর্থাৎ আজকের দিনে লোকসভাতে কি হলো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর আশা করি ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়েছে। বিস্তর ধারণা পেতে অবশ্যই চ্যানেল কিন্তু ফলো করো এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়াকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর পরের ভিডিও দেখার জন্য ভালো থেকো বন্ধু, সুখে থাকো বন্ধু, আনন্দ থাকো বন্ধু এবং অবশ্যই কিন্তু নেটটি রাখবে, শেষ করে ফেলো না। থ্যাংক ইউ।